খুন করেছে আমার স্বামীকে। আমাদের তিনজন আন্ডার কভার অফিসার মারা গেছে। আমি বলেছিলাম অভিজিৎকে যে আমি তেজাকে জীবিত চাই। এই অভিজিতের কারণে পুরো সিআইডি টিমটার বদনাম হয়ে যাচ্ছে। স্যার কি করে ফিরে আসবেন? আমরা তো এটাও জানি না যে দয়া স্যার আছেন কোথায়। এটা কি করে হতে পারে? দয়ার রক্ত আমার প্যান্টে। দয়ার প্রাণ বিপন্ন। অভিজিৎ স্যার নিজের জীবন দিয়ে দেবেন, কিন্তু দয়া স্যারের ওপর একটা আঁচল লাগতে দেবেন না। মানে দয়া হয় বিদ্যাধর নগরে, না হলে চিত্রকূট নগরে। এত রক্ত! দয়া অভিজিতের গুলির শিকার হয়েছে। প্রদ্যুম্ন, অভিজিৎ গুলি চালিয়েছে দয়ার ওপর। ওই কোর্টটার জন্য কেসটা আরো জটিল হয়ে গিয়েছিল। যদি এসিপি স্যার ওই কোর্ট থেকে সাইফ আলী জেট্টির খোঁজ না করতো, তাহলে আমরা এই ডিলটার ব্যাপারে কিচ্ছুই জানতাম না, কিচ্ছু না। হ্যাঁ শালুকে স্যার। ও, তার মানে আপনি বলছেন স্যার যে শার্প শুটার যে ক্রাইম সিন থেকে ঋতুর উপর গুলি চালিয়েছিল সেখান থেকে পাওয়া আঙুলের ছাপ সেই ক্রাইম সিনের সঙ্গে ম্যাচ করছে যেখান থেকে আমরা ভিকু আর কাল্লুর লাশ পেয়েছিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। তার মানে ঋতুর মার্ডার কেস আর ও দুজন আন্ডারকভার এজেন্টের মার্ডার কেস, এই দুটো কেস পরস্পর সম্পর্কযুক্ত নয় তো? সেটা তো দয়া স্যারের খোঁজ পাওয়ার পরেই বোঝা যাবে। আর দয়া স্যার কোথায় সেটা এই ড্রাগস ডিলাররাই বলবে। তোমরা কিন্তু আমাকে ধরে একদম ঠিক করোনি। তোমরা হয়তো জানো না যে আমার বস কে। আর বোধহয় তুইও জানিস না যে আমাদের বসকে। এসিপি প্রদ্যুম্ন, যার নাম শুনতেই তোর মতো মশারা ওরা ছাইয়ের মতো হাওয়ায় মিলিয়ে যায়। এবার বল, এত ড্রাগস আমাদের দেশে কোথা থেকে আনছিস? ড্রাগস? তোমাদের মনে হয় যে এই বক্সগুলোতে ড্রাগস আছে? তোমরা সিআইডির লোকেরা না যা খুশি ভেবে নাও। দেখো গিফট আছে, গিফট আছে তোমাদের জন্য, যাও দেখো। স্যার পেটিগুলোতে ড্রাগস নেই, সবকটা পেটিতে এই অস্ত্রগুলো ছিল। আরে এটা তো কিছুই না, এই দেশে আরো কিছু অস্ত্র আসতে চলেছে। প্রতিটা রাত দীপাবলি হবে আর প্রত্যেকটা দিন রক্তের হোলি খেলা। কি বলি তুই? কি বলি তুই? যতবার তোদের মতন হনুমান এদেশে লাফালাফি করবে না, ততবার সিআইডি তোদের বাঁদর নাচাবে, বুঝতে পারলি? এখন জেলে চলা, নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাক। চল। মৃত্যু তো দয়ার জন্য অপেক্ষা করছে,
আর কিছুক্ষণের অতিথি মাত্র মরে যাবে ও। কি বললি তুই? কি কোথায় দয়া স্যার? বল কোথায় দয়া স্যার? দয়া কোথায় আছে তার উত্তর তো আমার সঙ্গেই শেষ হয়ে যাবে। ও তো বিষের ক্যাপসুল খেয়ে ফেলেছে। দয়া স্যারের কাছে পৌঁছানোর শেষ রাস্তাটাও শেষ হয়ে গেল। আমি আপনাদের একটা কথা আরো বলতে চাই, আমাদের কোম্পানির শেয়ারে পুরো 40% লাভ করেছে। ওয়ান মোর থিং মাই ফ্রেন্ড, এর মানে এই নয় যে আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাব। এর মানে হলো এই যে সাধারণ মানুষ আমাদের শেয়ারে ইনভেস্ট করে আমাদের প্রতি যে ভরসা দেখিয়েছেন সেটাকে আমাদের বজায় রাখতে হবে। এই বিশ্বাসটা বজায় রাখতে হবে। তোর বিশ্বাসের মর্যাদা তো আমি দেবো যখন রাত্রিবেলা ভয়ানক স্বপ্নে তুই আমাকে দেখবি। কে আপনি? ভেতরে কি করে এলে? সিকিউরিটি সিকিউরিটি তো সিকিউরিটি লোকেদের শুইয়ে আমি এখানে এসেছি। যদি আপনাদেরও শুতে হয় তাহলে এখানে বসে থাকুন, আর যদি বাঁচতে হয় তাহলে বাইরে বেরিয়ে যাও। আমার শোনো, কি হলো বস, আপনি কি আমার অ্যাক্টিং পছন্দ করলেন না? তোকে বলেছিলাম না অফিসে কোনোদিন আসবি না? এই অফিসটা হলো আমার মুখোশ। আমি চাই না তোদের জন্যে আমার সেই মুখোশটা সবার সামনে খুলে যাক। কি বুঝলি? যে আপনি মুখোশ পরে আছেন। আর সরি বস, সরি। কি এমন জরুরি কথা যার জন্য সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে পারলি না? বস, সিআইডির লোকেরা সমস্ত হাতিয়ার বাজেয়াপ্ত করে নিয়েছে, একটা সিঙ্গেল গানও রাখিনি ওরা। বস হাসছে কেন? নিভে যাবার আগে প্রদীপটা দপ করে একবার জ্বলে ওঠে। ওই সিআইডিরও এবার নিভে যাবার সময় এসে গেছে রে। লাফাতে দে, যত প্রাণ চায় ওরা লাফাক এখন। এদের শেষটা তো আমি করে ছাড়বো। সিআইডি আচ্ছা, 311 নম্বর বাস এখান থেকে ছাড়ে না? হ্যাঁ হ্যাঁ ঠিক। কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে তো গেছে, কিন্তু কেউ যেন জানতে না পারে। আমার চাকরির প্রশ্ন আছে। আমি আছি তো, আমার উপরে ভরসা রাখুন। ফাইল দাও। দয়ার আর আমার দুজনের ফোন রেকর্ডস আছে তো এতে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তেজা, নিকেতন, জয় এরা প্রত্যেকেই আমাদের আন্ডার কভার কপ, কিন্তু একের পর এক এরা মারা গেছে। আর তাছাড়াও একজন আন্ডার কভার অফিসারের স্ত্রী শান্তি, আর উনি নিজে গুলিবিদ্ধ হয়ে সুইসাইড করেছেন, আর আমরা কিচ্ছু করতে পারিনি। এসিডি প্রদ্যুম্ন, আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। আর ওই অপরাধী যে আমাদের দয়ার কাছে নিয়ে যেতে পারতো, সেও মারা গেছে আমাদের অফিসারদের সামনে। কতটা লজ্জার কথা এটা, কতটা লজ্জার ব্যাপার। স্যার,
বুঝতে পারছি না আমার এই কথাটা বলা ঠিক হবে কিনা, কিন্তু ব্যালিস্টিক্স রিপোর্ট অনুযায়ী দয়া স্যারের যে গুলিটা লেগেছিল সেটা অভিজিৎ স্যার চালিয়েছে। শ্রেয়া, আমরা এটা ভালো মতো জানি যে দয়া স্যারকে তুমি খুব কেয়ার করো, কিন্তু একটা রিপোর্টের ভিত্তিতে বারবার অভিজিৎ স্যারকে দোষী প্রমাণ করা এটা ঠিক নয়। যেটাই ঘটুক সচিন, অভিজিৎ আমাদের থেকে কিছু না কিছু লুকোচ্ছেও আমাদের কাছে। প্রথমে ওই প্যান্টটা, রক্তমাখা প্যান্ট, এই প্যান্টটা আসলে কার? আমার। আর ওই যে গুলিটা যেটা সোজা দয়া শরীরে লাগে। স্যার, হতে পারে যে অভিজিৎ স্যারের সত্যি কিছু মনে নেই। তো ওর যদি মনে না থাকে আমরা কি করব? যখন আমি বললাম যে তুমি ফিরে এসো, তখন কেন আসলো না? তাহলে মুখের উপরও ফোন বন্ধ করে দিল। স্যার, কিন্তু অভিজিৎ স্যার দয়া স্যারের উপর কেন গুলি চালাবেন স্যার? ওনার কাছে কি মোটিভ থাকতে পারে স্যার? মোটিভ আছে স্যার। কি মোটিভ থাকতে পারে? আসলে রঘুর কেসটা মনে আছে আপনাদের? ওই রঘুর যে ম্যাটারটা ছিল ওটা? হ্যাঁ স্যার, গত সপ্তাহে আমি আর দয়া স্যার ওকে ধরতে গেছিলাম। শ্রেয়া, রঘুকে যে কোনো অবস্থায় জীবিত চাই আমাদের, যাই হোক না কেন। ডোন্ট শুট। এই বেড়ালের আওয়াজ কোথা থেকে আসছে? আরে তাড়াতাড়ি যা, সব দুধ খেয়ে নেবে, তারা ওকে। ঠিক আছে, দাঁড়া, আমি দেখছি। আরে ও এখন এলো না কেন? ও বিড়ালটাকে তাড়াতে গেছে নাকি সেটাকে পোষ মানাতে গেছে? যা তো, তুই গিয়ে একটু দেখে আয় তো। ঠিক আছে, আমি কি দেখে আসছি। যে যাচ্ছে সে আর ফেরত আসছে না। সিআইডি লোকেরা কোনোদিন শুধরবে না। নে মর। তোকে তো এবার মর। শ্রেয়া, ও নো, কি করলে তুমি শ্রেয়া? হি ইজ ডেড। আই এম সরি স্যার, ও আগে আমার ওপর গুলি চালায়। ও শ্রেয়া, আমরা একে জ্যান্ত ধরতে এসেছিলাম। এ বেঁচে থাকলে এর সঙ্গীদেরও ধরতে পারতাম আমরা। স্যার, আমার সিআইডিতে থাকার যোগ্যতাই নেই। আই ডোন্ট ডিজার্ভ ইট। আমি এসিপি স্যারকে আমার রিজাইন দিয়ে দেব। এসব কি বলছো তুমি শ্রেয়া? হ্যাঁ, এসব কিচ্ছু করবে না তুমি। আমি জানি তুমি এই কাজটা জেনে বুঝে করোনি। কোনো ব্যাপার নয়, এমন হয় কখনো কখনো। শ্রেয়া, রঘুকে তুমি কেন গুলি করেছো? স্যার, স্যার আমি ওর উপর গুলি চালাতে চাইনি, কিন্তু কিন্তু ও ও আগে আমার উপর ফায়ার করে। আর নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি ওর পায়ের দিকে এম করলাম, কিন্তু
গুলি গিয়ে ওর বুকে লাগে। খুব বড় ভুল করেছো শ্রেয়া, খুব বড় ভুল করেছো। তোমার মতো একজন অফিসারের এরকম ভুল করা উচিতই হয়নি। আই এম ভেরি সরি স্যার। সরি? 4-4টে গ্যাংকে আমরা শেষ করে দিতে পারতাম এই রঘুকে দিয়ে। জানি না তোমার জন্য কতজন নিরীহ মানুষ মারা যেতে পারে, আর রঘু ছাড়া আর কেউ নেই যে এই কাজে আমাদের সাহায্য করতে পারে। অভিজিৎ দেখো, আমি তো তোমাকে সরি বলেছি, বারবার ওই একই কথা কেন বলছো তুমি? কারণ দয়া আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সারা দিন রাত কষ্ট করে ইনফর্মারদের কাছ থেকে এক একটা প্রমাণ, এক একটা খবর আমি জোগাড় করেছিলাম। অনেক কষ্টে আমি রঘুর খোঁজ পেয়েছিলাম, কিন্তু কি লাভ হলো? একটা গুলি, শ্রেয়ার একটা গুলি সমস্ত প্ল্যান শেষ করে দিল, আর কয়েক হাজার দেশবাসীর প্রাণ ওর জন্য বিপদে। প্লিজ অভিজিৎ, এই কথাটা আমিও ওকে বলেছি। এই একই কথা বারবার বলে ওকে গিল্টি ফিল করালে রঘু কিন্তু ফিরে আসবে না আর। দয়া, তোমার মুখ থেকে সব আমি কি শুনছি? কোনোদিন তো তুমি এসব কথা বলতে না। তুমি বলতে না যে আসামিদের জীবন্ত ধরার জন্য যদি নিজেদের গুলি খেতে হয় তাও আমাদের পিছিয়ে যাওয়া উচিত নয়? হ্যাঁ অভিজিৎ, আমি এখনো এই কথাটা মানি। তো তুমি গুলি খেয়েছো, আমি গুলি খেয়েছি। যদি শ্রেয়া গুলি খেত তাহলে কি হতো? আজকে রঘু এখানে বসে আমাদের প্রশ্নের উত্তর দিত। গুলি কিন্তু শ্রেয়াও খেয়েছে অভিজিৎ। রঘুর মৃত্যুর জন্য ও দায়ী নয়। হ্যাঁ, একটা ভুল ওর। প্লিজ, ফর গড সেক, ক্লোজ দিস টপিক। ঠিক আছে, একটা শেষ প্রশ্ন। শ্রেয়ার জায়গায় যদি অন্য কোনো অফিসার ভুল করত, ফ্রেডি, সচিন, পুরবী, তখনও কি তুমি এটাই করতে? কি বলছো অভিজিৎ? কি বলছো কি তুমি? ডিউটি করতে গিয়ে এতটা ভুলে যেও না অভিজিৎ, যাতে কাছের মানুষ মনে কষ্ট পায়। শ্রেয়া, এই ব্যাপারটা তুমি ভালো মতো জানো যে অভিজিৎ স্যার সবসময় সিআইডির ব্যাপারেই ভেবে এসেছেন। উনি দুটো কড়া কথা কি বলেছেন তোমাকে, যার জন্য তুমি ওনাকে দোষারোপ করছো? স্যার, আমি ওনার উপর দোষ দিচ্ছি না। আমি শুধু এটা বলছি যে হয়তো হয়তো এটাও একটা কারণ হতে পারে যে অভিজিৎ স্যার দয়া স্যারের উপর গুলি কেন চালিয়েছে। অন্য কোনো কারণ আছে? এমন কিছু ছিল যে ও বাধ্য হয়েছিল, যে কারণে অভিজিৎ দয়াকে গুলি করেছিল। পার্থর দেওয়া মোবাইল রেকর্ড অনুযায়ী এখান থেকে, আমার মোবাইল থেকে দয়াকে মেসেজ করা হয় আর দয়াকে এখানে ডাকা হয়। হয়তো এখান থেকে আমাকে আর দয়াকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে কাল্লু আর ভিকুকে গুলি করা হয়েছিল। মনে হচ্ছে এখানেই হাতাহাতি হয়েছিল। সোনার দাঁত, রক্ত লেগে আছে। স্যার, আমার মনে হচ্ছে যে দয়া স্যার আর অভিজিৎ স্যারের মাঝে যে ঝামেলাটা চলছে ওটা রঘুর কেসটা নিয়ে চলছে না স্যার, বরং ওর হারিয়ে যাওয়ার ব্যাগটা নিয়ে চলছে। হারিয়ে যাওয়া ব্যাগ? কোন ব্যাগটা? স্যার, আপনার তো মনেই আছে যে দয়া স্যার আর অভিজিৎ স্যার রাকা নামের একটা গুন্ডাকে ধরতে গেছিল। আরে টাকাটা তো আসল, আগের বারের মতো নকল নোট তো আর নয়। দরকার হলে একটা একটা করে নোট গুনে দেখে নে ভাই। আমাদের গ্যাং বারবার বেইমানি করে না, বুঝতে পেরেছিস? করবিও না। যদি আমাদের বস জানতে পারে না, তাহলে আমাদেরকে ধরে ধরে গুলি করে মারবে। কি করে নেবে কি তোর বস? হ্যাঁ, সবাইকে ধরে ধরে গুলি করবে। দেখে নেবো, সামনে ডেকে পাঠানা ওকে। ঠিক আছে, আসতে দে। আমাদের বসও কোনো হাতে চুরি পড়ে নেই, বুঝেছিস? লাস্ট তো এবার তোদের সবাইয়ের পড়বে রে। সিআইডি, মারো দে দুজনকে।
এ তো অনেক টাকা। দয়া, তোমার গুলি লাগলো? না না, কিছু না, গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। এবার ঠিক আছে, ঠিক লাগছে তো? আরে কি হলো, ব্যথা করছে? আরে তোমার মতো বন্ধু পাশে থাকলে ব্যথা কিসের? একটা কাজ করি, তোমায় আমি একটা অটোগ্রাফ দিয়ে দিই। কিন্তু কেন? আরে ভাই, আমার নাম লিখে দিচ্ছি এখানে, অভিজিৎ। দেখবে ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ছেলে মানুষই গেল না। চলো এবার বিউরো যেতে হবে। একদম এখন বিউরোতে নয়, তুমি বিশ্রাম নাও, সকালে বিউরোতে দেখা হবে। অভিজিৎ, আরে এটা টাকার ব্যাগ, বিউরোতে নিয়ে যাই চলো, না হলে এসিপি স্যার রাগ আরে না করবেন। না, চলো। আমি এসিপি স্যারের সঙ্গে কথা বলে নিচ্ছি, এখন অনেক অনেক রাত হয়ে গেছে, তুমি বিশ্রাম নাও। আমিও যাচ্ছি, কালকে বিউরো দেখা হচ্ছে। থ্যাঙ্কস স্যার। টেক কেয়ার। গুড নাইট। গুড নাইট। কি, টাকার ব্যাগটা চুরি হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু কি করে হলো এসব? সেটাই তো বলতে চাইছি অভিজিৎ, জানি না। আমি রাতে ঘুমিয়েছিলাম, যখন সকালে উঠলাম তো রুমের মধ্যে ব্যাগটাই নেই। হ্যাঁ, ব্যাগটাই নেই মানে? কিন্তু চোর বাড়িতে ঢুকলো কি করে? সেটা আমি কি করে বলবো ইয়ার? আমি বললাম তো যে সমস্ত জানলা ভেতর থেকে বন্ধ ছিল আর দরজাও লক ছিল। ডুপ্লিকেট চাবি? তুমি ডুপ্লিকেট চাবি কাউকে দিয়েছিলে? আমার বাড়ির ডুপ্লিকেট চাবি তোমার কাছেই থাকে শুধু, তুমি আবার কাউকে দাওনি তো সেটা। আরে কিন্তু তোমার ঘরে ডুপ্লিকেট চাবি আমি অন্য কাউকে কেন দেব? সেটাই তো, আবার তুমি আর আমি এই দুজন ছাড়া এই ব্যাগের ব্যাপারে আর কেউ কিছু জানতো না। তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে সন্দেহ করছো? না, আমি তোমায় সন্দেহ করছি না, আমি শুধু এটাই বলতে চাইছি যে আমি জানি না ওই ব্যাগটা আমার রুম থেকে কোথায় গেছে। তোমার মনে হয় তোমার এই কথা এসিপি স্যার বিশ্বাস করবে? তোমার মনে হয় করবেন না? টাকার জন্য আমার সততা আমি বিক্রি করব না, এ কথা নিশ্চয়ই এসিপি স্যারও জানেন। হ্যাঁ জানেন, আর উনি এটাও জানেন যে সিনিয়র ইন্সপেক্টর দয়া থাকতে ওর বাড়ি থেকে কেউ প্রমাণ চুরি করতে পারে, এটা হতেই পারে না। তাহলে এবার কি করব? তুমি বলো। আমি কি বলবো, তুমিই বলো। একটা কাজ করা যাক, যতক্ষণ এই ব্যাগটা না পাচ্ছি এই কথাটা এসিপি স্যারকে বলার দরকার নেই। অভিজিৎ আর দয়া মিলে এত বড় একটা কথা আমার কাছে চেপে গেছে, এত বড় কথা গোপন করেছে, বিশ্বাস করতে পারছি না আমি। এটাই শুধু নয় স্যার, তারপরে একদিন হঠাৎ এই ব্যাগটা গেলই বা কোথায়? এটা এই ব্যাগটা দয়ার ঘর থেকে চুরি হলো, আর আমার ঘরে কি করে এলো? এসব কি হচ্ছে? মনে হচ্ছে কেউ ফাঁসাতে চাইছে। হ্যাঁ বলুন। আমরা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকে আসছি। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট? আপনার ঘরের তল্লাশি নিতে হবে। কি? আমার ঘরের তল্লাশি? কেন? আমরা খবর পেয়েছি আপনি কোনো অপরাধীর কাছ থেকে ঘুষ নিয়েছেন। ঘুষ? স্যার নিচে তো কিছুই পাওয়া গেল না। স্যার এখানেও কিছু নেই। সরি, আপনাকে অসুবিধায় ফেললাম। কোনো ব্যাপার না,
আপনারা এখন আসতে পারেন। কাম, চলো। ব্যাগটা এখানে ছিল, আর এখান থেকে আবার কোথায় গেল? অভিজিৎ, মানে এখানে দয়া এসেছিল? এই অভিজিৎ দয়ার উপর গুলিটা না চালালে তো ঘটনাটা আমি জানতেই পারতাম না যে অভিজিতের বাড়িতে রেড হয়েছে। স্যার আমরা ভেবেছিলাম যে এই সমস্ত ব্যাপারে আপনি আগে থেকে জানেন স্যার। সেটা আমাকে বলা উচিত ছিল। স্যার ওরা কিন্তু কোনো ব্যাগই খুঁজে পায়নি স্যার। সেটা অন্য কথা সচিন। আর ওই ব্যাগটা গেল কোথায় ওখান থেকে? স্যার হতে পারে ওই ব্যাগটা দয়া স্যার নিজের সাথে করে নিয়ে গেছেন। দয়া? আরে দয়া কোথা থেকে আসলো মাঝখানে? স্যার দয়া স্যারের হাতে যে ব্যান্ডেজটা বাঁধা ছিল ওটা আমরা উইন্ডোর পাশ থেকে পেয়েছিলাম স্যার। আরে ওই ব্যাগটা রেটের ওখানে পেয়েছি। ওগুলো অভিজিতের বাড়ি কি করে গেল? স্যার হতে পারে যে দয়া স্যার। না স্যার, দয়া স্যার এমনটা করতে পারেন না। উনি অভিজিৎ স্যারকে কোনোভাবেই ফাঁসাবেন না। আর যদি উনি অভিজিৎ স্যারকে ফাঁসাতেই চান তাহলে ওই ব্যাগটাকে আবার উধাও কেন করতেন? অভিজিৎকে আমি আন্ডার কভার অফিসারদের বাঁচাতে বলেছিলাম। অভিজিৎ তাদের উপর গুলি চালিয়ে দিয়েছে। আর তাছাড়া দয়া আর অভিজিৎ দুজনেই নিখোঁজ। এমন তো কেউ আছে যে ওদের দুজনকে লাচাচ্ছে, এমন কেউ আছে? স্যার আপনার কারোর উপর সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ করি আমি সচিন, সন্দেহ হয় আমার। আর যে এটা করছে না সে সিআইডির মধ্যে কেউ, সিআইডির মধ্যেই। ওই আন্ডার কভার অফিসারদের শুধু আমি নাম জানতাম, শুধু আমি। আরে ওরা ওদের নাম বদলে দিয়েছে, নিজেদের ফ্যামিলি ছেড়ে গিয়ে নিজেদের জীবন বাজি রেখে আমাকে ইনফরমেশন দিয়ে যাচ্ছিল। তার এই পরিণাম। কে কে ওদের নামগুলো বাইরে ফ্ল্যাশ করেছে? কে? সে যেই হোক, সে যদি আমার সামনে আসে না, তার এমন অবস্থা আমি করবো যে। হ্যাঁ বস, গাড়ি তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ কিন্তু ওখানে তো কেউ বসে নেই। আরে পয়সা কাকে দেবো? গাড়ির নাম্বার ZZK7SY23R। হ্যাঁ বস ঠিক আছে, ওয়েট করছি। কিন্তু বস যারা কিন্তু ডেঞ্জার আছে, যে কেউ টপকে যেতে পারে এখানে। হ্যাঁ প্রোটেকশন আছে বস, আমার কাছেই আছে। হ্যাঁ ঠিক আছে বস। হ্যালো, বন্দুকটা ভেতরে রাখ। হ্যাঁ এই তুই আমায় দেখতে পাচ্ছিস নাকি রে? বন্দুকটা ভেতরে রাখ বললাম না। গাড়ির সামনে যা, গাড়ির ডিকিটা খোল। তুই ডিকিতে বসে আছিস নাকি? এখান থেকে প্রাণ নিয়ে বেরোতে চাস নাকি? হ্যাঁ, ডিকিটা খোল। ফোন চালু রাখ আর ডিকিটা খোল। হ্যাঁ খুলে দিয়েছি। ওই ব্যাগটা নিয়ে আয়, ভেতরে রাখ। হ্যাঁ রেখেছিস? আর দেখ ওখানে একটা কাগজ পড়ে আছে, ওটা সেই লিস্ট যেটা নিতে এসেছিস তুই। ওটাকে পুরো আছে তো নাকি? হ্যাঁ, বসকে বলে দিস এই সেই লিস্ট। এসিপি প্রদ্যুমানের 6টা আন্ডার কভার এজেন্ট। ডিকি বন্ধ কর, ডিকি বন্ধ কর। সোজা বেরিয়ে
ভैया পেছনে তাকিয়ে দেখিস না তাহলে লাশ বানিয়ে ছেড়ে দেবো তোকে $4 কোটি দারুণ ব্যাপার প্রদ্যুমন স্যার ওই অভিজিৎ কোথায় কেন স্যার? একটু ডাকো তো ওকে ও তো এখানে নেই। আরে আমরা ওকে খুঁজছি। দেখেছো আমার সন্দেহ হয়েছিল নিশ্চয়ই কোনো উল্টো পাল্টা কাজে লিপ্ত হয়ে আছে আর দেখো তুমি ওই ডক্টর সালিকার ওপর নজর রাখো কেন? আরে ও ওকে সাহায্য করছে লুকিয়ে লুকিয়ে অভিজিৎকে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি বলছি সারিকা। অভিজিৎ? অভিজিৎ কোথায় তুমি? এই সময় কি তুমি ল্যাবে একা আছো নাকি ডক্টর সালুখাও আছে ওখানে? এই সময় তুমি একা আছি, কিন্তু সালুকা স্যার যে কোনো সময় আসতে পারেন। সারিকা, আমি এই কথাটা আমি তোমাকে ফোনে বলতে পারবো না। তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার পক্ষে এখন ল্যাব থেকে বেরোনো খুব মুশকিল অভিজিৎ। সারিকা, আমার কথা মন দিয়ে শোনো। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যার সাহায্যে আসল অপরাধী অবধি পৌঁছতে পারবো। কি ধরনের প্রমাণ বলো? তুমি সন্ধ্যে 6টায় জ্যাক্স কফি শপে আমার সঙ্গে দেখা করো। ম্যাডাম, কি নেবেন আপনি? ব্যাস একটু পরে অর্ডার করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একজনের জন্য ওয়েট করছি। ওকে। সরি, আসতে একটু দেরি হলো। কোনো রকম ভাবে লুকিয়ে আমি এখানে এসেছি। অভিজিৎ, এটা কিরকম বিপদে ফেলে দিলে আমাকে। আমি বুঝতেই পারছি না আমি কি করব। একদিকে তুমি আর অন্যদিকে সালুকে স্যার, এসিপি স্যার। আমি সব বুঝতে পারি সারিকা, কিন্তু আমি তোমায় কোনোদিন এমন কিছু করতে বলতে পারি যা সিআইডি ডিউটির বিরুদ্ধে? দেখো অভিজিৎ, আই লাইক ইউ, আর এই কথাটা সবাই জানে, কিন্তু আমার মন মানছে না এইভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করা। প্লিজ প্লিজ আমাকে এভাবে বাধ্য করো না। সারিকা প্লিজ, ব্যাস আর একবার আমাকে সাহায্য করো তুমি। আমি মনের কোনোদিন তোমাকে এটা করতে বলবো না, প্লিজ। সত্যি বলো, তুমি করেছোটা কি? যতদূর আমার মনে আছে আমি কোনো অন্যায় করিনি সারিকা। তাহলে এভাবে কেন লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছ? সবাইকে বলে দিচ্ছ না কেন? আরে কিছু মনে পড়লে তো তোমাকে বলবো। আমি জানি না ওই বদমাইশগুলো ওখানে কোন গ্যাস ছেড়ে রেখেছিল। ওই ক্লোরোফর্মের মতো কিছু একটা। আমার মাথা একদমই কাজ করছিল না। আমার কিছু মনেই পড়ছে না। তোমার এই অবস্থা দেখে কষ্ট হচ্ছে। না, আমার উপর সহানুভূতি দেখিও না সারিকা। আমার একটা কাজ করে দাও সারিকা। এই এটা কোথা থেকে পেলে তুমি? এটা দয়া যখন কোনো একটা গুন্ডাকে ঘুষি মেরেছিল তখন তার এই দাঁতটা খুলে পড়ে যায়। তুমি এটা ডিএনএ টেস্ট করো আর তোমার রেকর্ডে চেক করো এই দাঁতটা কোনো আসামির সঙ্গে ম্যাচ করে কিনা। আপনি কি অর্ডার করবেন ম্যাডাম? আমার জন্য একটা কফি ক্যাপুচিনো। তুমি কি নেবে অভিজিৎ? আমি
একটা চা খাবো। কিছু খাবে? না না, দুটো তিনটে বিস্কিট। না 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 না, বসে পড়ো, বসো। এই তুমি যাও, পালাও। রাধিকা, আমার কোনো উদ্দেশ্য ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না তোমাকে এইভাবে ডিস্টার্ব করার, কিন্তু ওকে পাওয়াটা খুব জরুরি ছিল। শ্রেয়া, তুমি? আমি আসছি 6টার সময়। হ্যাঁ, তোমার থেকে এটা আশা করিনি। কেন? ভালো পুলিশ অফিসার, নেমো খারামি করেনি। ফাঁসাতে চাও না অভিজিৎকে? না, আমি তো শুধু দয়া স্যার নিখোঁজ হওয়ার পর থেকে আমার ওনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমার চিন্তা নেই, হ্যাঁ? ওকে তো আমিও খুঁজে বেড়াচ্ছি। বেরোতে চলো, ওখানে জানতে পারবে সবকিছু। শ্রেয়া, স্যার। চলো হ্যান্ডকাপ পরাও ওকে। স্যার প্লিজ। পড়াও, হ্যান্ডকাপ পরাও। আই এম সরি স্যার। আই নট ফরগেট দিস শ্রেয়া। লজ্জা হওয়া উচিত তোমার। আরে, নিজের কাজে লজ্জা পাওয়ার কি আছে? তুমি তো কোনো ভুল কাজ করোনি। চলো অভিজিৎ, দাঁত তো সারিকার কাছে আছে। অভিজিৎ? ইয়েস স্যার, অভিজিৎ। অপরাধী নিজেকে যতটাই হুঁশিয়ার ভাবুক না কেন, কিন্তু ডিসিপি চিত্তলের থেকে বাঁচবার কোনো পথ নেই ওর। স্যার, আমি আপনাকে আগেও বলেছি যে আমি কোনো অপরাধী নই। তাহলে? অভিজিৎ, যখন আমি তোমাকে সারেন্ডার করতে বলেছিলাম তখন কথা শোনোনি, অথচ ডিসিপি স্যারের কাছে তুমি সারেন্ডার হয়ে গেলে। সারেন্ডার না, বন্দুক দেখে গ্রেপ্তার। আমি আপনার বন্দুকের ভয়ে সারেন্ডার করিনি স্যার। তাহলে? আপনাকে সম্মান করি বলে আমি এখানে এসেছি। ও অভিজিৎ, দয়ার বডি থেকে যে গুলিটা বেরিয়েছে সেটা তোমার গান থেকে বেরিয়েছে। দয়াকে গুলি আমার গান থেকে? হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ, তোমার গান থেকে বেরিয়েছে ওই গুলিটা। দয়াকে গুলি আমার বন্দুক থেকে চলেছে? আমার কিছু মনে পড়ছে না, কি করে হলো? গুলি চালাতে পারলে, কিন্তু মনে নেই তোমার। মনে নেই বলছি মানে মনে নেই আমার। তোমার পেট থেকে আমি টেনে বের করবই। গুলি করবেন আমাকে? হ্যাঁ, তো করুন অভিজিৎ, করুন গুলি, চালান গুলি। দুটানায় পড়ে গেছে সিআইডি অফিসার। ওই আন্ডার কভার অফিসারদের কেন গুলি করেছো তুমি? স্যার, ওটা তো আমি এখন বলতে পারবো না স্যার। কি ক্ষতি করেছিল ওরা তোমার? স্যার, আমি ওকে মারি। অভিজিৎ, তোমাকে বলতেই হবে কেন গুলি করেছিলে তুমি ওদের। কারণ আপনি বলেছিলেন। কি?
কেন গুলি করেছিলে তুমি ওদের? কারণ আপনি বলেছিলেন। কি? আমি? আপনার কথা বারবার আসছিল স্যার। অভিজিৎ শুট। শুট অভিজিৎ, শুট। অভিজিৎ শুট। আপনি বলেছিলেন স্যার। শুট অভিজিৎ, শুট। তোমার কাছে এটা আশা করিনি অভিজিৎ। স্যার যা কিছু একটু একটু আমার মনে আসছে যে ওই রাতে কি হয়েছিল। শুট অভিজিৎ, শুট। আপনি বলছিলেন স্যার অভিজিৎ শুট। বলো অভিজিৎ, বলো এটা মিথ্যে। না স্যার, না আমি মিথ্যে বলবো না স্যার। হ্যাঁ বস। বেড়ে দে ওকে। হ্যালো, হ্যালো শ্রেয়া। দয়া স্যার। দয়া? দয়া? স্যার আপনি ঠিক আছেন তো? আর আপনি কোথায় আছেন? কোথায় আছেন স্যার? স্যার? হ্যাঁ আমি ঠিক আছি, আমি ঠিক আছি। অভিজিৎ? আমি 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 একদম ঠিক আছি দয়া। তুমি কোথায় আছো? আমি শ্রেয়া। অভিজিৎ বুঝতে পারছি না এরা কোথায় আমার আটকে রেখেছে। আমি ফিরে আসবো ঠিক। দয়া, কারা তোমাকে আটকে রেখেছে? তোমাকে বেঁধে রেখেছে নাকি? দয়া, তোমাকে কি কেউ বেঁধে রেখেছে? দয়া ওরা কারা? বলো শুধু কারা। এটা কে বললো? হ্যাঁ হ্যালো হ্যালো, আমার গলার স্বর চিনতে পারছো না? যে ডিসিপি চিত্রের গলার আওয়াজ চিনতে পারে না সে অফিসার হলোটা কি করে? ও ও আপনি বিরোধে? আর কোথায়? এটাই বের করতে এসেছি যে তোমাকে কে গুলি করেছে। আপনি আপনি চিন্তা করবেন না স্যার, আপনি ছেড়ে দিন সব। কেন ছেড়ে দেবো? কেন ছেড়ে দেবো? ও সিআইডি অফিসারকে বাঁচাবে, নিজের বন্ধুকে বাঁচাবে। দেখো দয়া, ওই রাতে যা কিছু হয়েছে সবকিছু বলো, আর শুধু সত্যিটা বলবে। দয়া, আইন সবার জন্য সমান। ইয়েস। তাহলে বলো, কে গুলি করেছে তোমাকে? দয়া, তোমাকে কে গুলি করেছে? স্যার আমার খুব যন্ত্রণা হচ্ছে, জানি না আমি বাঁচবো কিনা। আপনি আপনি সব রাখুন স্যার। দয়া বলে দাও, সবার সামনে বলো, সত্যিটা বলো, তুমি কে গুলি চালিয়েছিল? হ্যাঁ দয়া, বলো তাড়াতাড়ি, বলো কে গুলি করেছে তোমাকে? দয়া, কে গুলি করেছে? বলো তাড়াতাড়ি দয়া, কে গুলি করেছে? গুলি আপনি চালিয়েছিলেন। কি?
আমাকে গুলি আপনি করেছিলেন, আমাকে গুলি আপনি করেছিলেন, আমাকে গুলি আপনি করেছিলেন। যেই লোকটা আমাদের নামের লিস্ট আন্ডারওয়ার্ল্ডকে দিয়েছে সে আর কেউ নয়, ও ডিসিপি চিত্রলে। প্রত্যেকদিন গুলি খাও, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো, কখনো বাইকে চেস করো, কখনো বাস থেকে লাফ দাও, ইয়ার কি হচ্ছে? চিত্রলে স্যার, এটা আপনি কি করলেন? নিজেদের অফিসারদের মেরে ফেলার জন্য টাকা নিয়েছেন? এসিপি প্রদ্যুমান, দয়া, অভিজিৎ, সবাইকে আটকে রেখেছি, সবাইকে জেলে। হ্যালো, হাই। তো আপনি এখানে একাই আছেন দেখছি। গ্রেট, আমিও একা। তাহলে বলুন, আমার তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা ভীষণ পছন্দের। আপনিও ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন? হ্যাঁ, ইয়েস। আমিও ছোটবেলা থেকে পছন্দ করি। কি হলো, আপনি বারবার ওদিকে তাকিয়ে আছেন কেন? আপনার মতো সুন্দরী আরো কেউ আসতে চলেছে নাকি এখানে? হ্যাঁ, না না না, এমনি। এক্সকিউজ মি। ইয়া, শিওর। তুমি? আরে বেবিস, শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। যদি তুমি আমার সাথে গোটা জীবনটা কাটানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমাদের বাড়ি থেকে পালাতেই হবে। তুমি না ফিল্ম দেখা বন্ধ করো। যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের বাবা আমাদের দুজনকে মেরে এই সমুদ্রেই ভাসিয়ে দেবে। কিন্তু উনি তো আমাদের বিয়েতে রাজিই হচ্ছেন না, তাহলে কিছু তো করতে হবে। কিছু না, আমি তোমার সাথে কথাই বলবো না। আইসক্রিমটা ধরো আর যাও এখান থেকে। আরে আকাঙ্ক্ষা, 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 শোনো না, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, শোনো, আকাঙ্ক্ষা, আরে আকাঙ্ক্ষা, আরে সারিকা দেবী, জানতে পারলে কিছু? সবকিছু। তাহলে বলে ফেলো, দেরি করে আর। ভাই, আমিও তো আছি। আচ্ছা, তাহলে আপনি শুরু করে দিন। আমিও শুরু করব। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, গুড। তবে এবার দেখো, এটা তো তোমরা তখন জেনেই গেছো
যে এই মেয়েটাকে গলা টিপে মারা হয়েছে। এর গলার চিহ্নটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, তাই না? হ্যাঁ ডক্টর, আমরা জানি একে গলা টিপেই খুন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর মৃত্যু গলা টেপার জন্যই হয়েছে, আর গলা কোনো বেল্ট দিয়ে টেপা হয়েছিল। সেটা কি করে জানা গেল? দেখো, এর গলার ওপর যে চিহ্নটা রয়েছে সেটা তো এই রকম চওড়া, আর মন দিয়ে দেখো কোথাও কোথাও গাঢ় আছে আর কোথাও কোথাও হালকা। আর যদি কোনো দড়ির মতো কিছু দিয়ে করা হতো তাহলে এই চিহ্ন এত চওড়া হতো না, এই বেল্টের মতো। আর পুরো গলাটাতে একই ধরনের হতো, কোথাও হালকা আর কোথাও গভীর, এরকম নয়। এক্সিলেন্ট, কি অসম্ভব ইন্টেলিজেন্ট আপনারা। ডক্টর সালুখে, পরের জন্মে আমি ফরেনসিক এক্সপার্টই হব। আরে ভাই ফ্রেডি, তুমি পরের জন্মের কথা কেন বলছো? এই জন্মটাই দেখে সামনে নাও না। আরে পরের জন্মের কথা ভাবছে। হ্যাঁ, আমি কি যেন বলছিলাম? আরে আপনি ওই গলা বেল্ট বেল্ট গলা ওই হ্যাঁ, বেল্ট বেল্ট। দেখো, বেল্ট দিয়ে এইভাবে গলাটা চেপে ধরেছে, আর পরে একে পেছন থেকে মাথার পেছন দিকে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। ডক্টর সালুখে, খুনি যদি একে গলা টিপেই মেরে থাকবে তাহলে পেছন থেকে মাথায় বাড়ি মারলো কেন? আরে ভাই, খুনি চাইনি যে কোনো ভাবেই হোক মেয়েটা যেন বেঁচে না যায়। কখন মারা গিয়েছিল? রাতে 12টা থেকে 2টোর মধ্যে। রাত 12টা থেকে 2টো? এত রাতে এই মেয়েটা কি করছিল? স্যার, হতে পারে যে এ কোনো কল সেন্টারে কাজ করে, নাইট শিফটে। তাছাড়াও এর আইডেন্টিটি তো আমরা জানতে পারিনি। না না, এরকম মনে হচ্ছে না যে ও কল সেন্টার থেকে আসছিল। মেয়েটার জামা কাপড় দেখে মনে হচ্ছে হয়তো কোনো পার্টির থেকে আসছিল, আর বাড়ি ফেরার সময়। ঠিক ঠিক, সারিক একদম ঠিক কথা বলছে। এ কোনো পার্টিতেই গেছিল, কারণ এর পেট থেকে আমরা মেক্সিকান ফুডের পার্টিকেলস পেয়েছি আর কফি। মেক্সিকান খাবার? হ্যাঁ, এসো আমি দেখাচ্ছি, এসো। এই দেখো, এইগুলো আমরা টেস্ট করেছি, আর এর দ্বারাই জানতে পেরেছি ওই যে ফুড ছিল সেটা মেক্সিকান ফুড ছিল। কি কি খেয়ে থাকতে পারে এই মেয়েটা? অ্যাভোকাডো, টমেটো, পেঁয়াজ, চিপস, আর ও হয়তো কফিও খেয়েছিল, কারণ আমরা ভেজিটেবল অয়েল আর পর্নেরও অংশ পেয়েছি। আর একটা সবচেয়ে বড় কথা, এর খাবারের মধ্যে আমরা নাইট্রোজেনের ট্রেসেসও পেয়েছি। অদ্ভুত ব্যাপার, খাবারে নাইট্রোজেন? হ্যাঁ ফ্রেডি, আজকাল ট্রেনটাই এইরকম পড়েছে, সবাই আজকাল এই ধরনের সায়েন্টিফিক খাবারই খাচ্ছে। হ্যাঁ, তো এই মেয়েটা এমন একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিল যেখানে সায়েন্টিফিক ভাবে মেক্সিকান খাবার বানানো হয়, যা শরীরের পক্ষে খুবই ভালো। এমন রেস্টুরেন্ট তো শহরে খুব বেশি থাকার কথা নয়। মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো ক্লু পাওয়া যাবে। আসুন স্যার, এখানে বসুন। আচ্ছা, আপনি এটা বলুন তো যে এই মেয়েটা আপনাদের এখানে খাবার খেতে এসেছিল? আপনারা আসলে কে? সিআইডি। এখন আর কোনো কথা নয়, শুধুমাত্র ঠিকঠাক জবাব দাও। হ্যাঁ স্যার, কাল রাতেও এখানে এসেছিল, কিন্তু স্যার সিআইডি ওকে কেন খুঁজছে? একে আমরা খুঁজছি না, এর খুনিকে খুঁজছি। খুন হয়ে গেছে বেচারি। একটা কথা বলুন, এই মেয়েটা কি একা এসেছিল নাকি অন্য কেউ সঙ্গে ছিল? স্যার এসেছিল তো একাই, কিন্তু ও কথা বলেছিল অনেকের সঙ্গে। একা এসেছিল তো অনেক লোকের সাথে কথা হলো কিভাবে? আসলে আমাদের রেস্টুরেন্টে কালকে স্পিড ডেটিং নাইট ছিল। স্পিড ডেটিং? স্পিডে তো কার কিংবা বাইক চালানোর কথা শুনেছিলাম স্যার, কিন্তু স্পিড ডেটিং এটা কি ধরনের জিনিস? স্যার স্পিড ডেটিং ইয়াং জেনারেশনের কাছে এখন খুব পপুলার স্যার। বেসিক্যালি ছেলে বা মেয়ের মিটিংয়ের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, যাতে ওরা নিজেদের জীবনসাথী বেছে নিতে পারে। মানে যেভাবে ইন্টারনেট থেকে যোগাযোগ হয়, তাই তো? হ্যাঁ স্যার, অনেকটা সেরকমই, তবে ফোকাসটা বিয়ের ওপর নয়, ডেটিংয়ের ওপর হয়, যাতে ছেলেমেয়েরা নিজেদের চিন্তাভাবনা শেয়ার করতে পারে, আর যাকে পছন্দ হবে তাকে জীবনসঙ্গী করতে পারে। মানে যে কেউ যে কোনো লোকের সঙ্গে কথা বলতে পারে, আলাপ করতে পারে আপনাদের এই স্পিড ডেটিং এর মাধ্যমে? হ্যাঁ স্যার, প্রত্যেকটা মেয়ে আলাদা আলাদা টেবিলে বসে, আর ছেলেদের কাছে 5 মিনিট সময় থাকে তাদের সঙ্গে কথা বলার জন্য। মেয়েরা কথাবার্তার ভিত্তিতে তাদের লিস্ট থেকে 10-এর মধ্যে মার্কস দিতে থাকে ছেলেদের, আর ডেটিং এজেন্সি এই মার্কসের ভিত্তিতে ছেলে মেয়েদের জীবনসঙ্গী বেছে দেয়। আচ্ছা, কতজন এসেছিল এই আপনাদের স্পিড ডেটিং এ? স্যার 10টা ছেলে আর 10টা মেয়ে ছিল। খুব ভালো ইভেন্ট হয়েছিল স্যার।
আর শুনুন, এই মেয়েটার সঙ্গে যত লোক এই আপনাদের স্পিড ডেটিং ফেয়ারে এসেছিল সবার ডিটেলস চাই আমাদের। রাইট স্যার, আসুন। স্যার এই হলো এই ম্যাডামের ডিটেলস। মিস মালা বিরমানি, অ্যাড্রেসটা হলো A/231B ইউক্যালিপ 1111, ফোন নাম্বার 6528119991। এই সব কিছু ডিটেলস চাই আমাদের। আচ্ছা, ওই মেয়েটা কালকে মেক্সিকান খাবারের সঙ্গে কফিও খেয়েছিল কি? না স্যার, কফি তো পাওয়াই যায় না আমাদের রেস্টুরেন্টে। আপনাদের এই রেস্টুরেন্টে কফি পাওয়া যায় না? না স্যার। আচ্ছা আচ্ছা, আপনি এর প্রিন্ট আউটটা নিয়ে আসুন। আনছি স্যার। হতে পারে এই মালা এখান থেকে কোনো ছেলের সঙ্গে বাইরে গিয়েছিল কফি খেতে, খাওয়া দাওয়ার পরে, আর তখনইও খুন হয়ে যায়। কি? এটা কিভাবে সম্ভব? না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এত বড় একটা মিথ্যে! ওই মেয়েটার নাম ভুল আছে, ওই মেয়েটার অ্যাড্রেসটাও ভুল। আমি এটা ভেবে পাচ্ছি না যে কারো লাইফ পার্টনার খুঁজতে গিয়ে সবকিছু এত ভুল কেন। হতে পারে ওই মেয়েটা ফ্রড। যাই হোক না কেন, ওকে তো শনাক্ত করতেই হবে। লাশের কাছে না মোবাইল ছিল আর না পার্স। স্যার, ওই মেয়েটা মারা গেছে 48 ঘন্টা হলো। ওর বাড়ির লোক কিংবা চেনাশোনা কেউ নিশ্চয়ই কোথাও রিপোর্ট লিখিয়েছে। পুরো বিয়েটা চেক করছে, আমরা জেনে যাব। গোরেগাঁও পুলিশ স্টেশন, মালা নামের কোনো মেয়ের মিসিং কেস ফাইল করা হয়েছে? আচ্ছা, গ্রেট, থ্যাঙ্কস। আপনি আমাকে কমপ্লেনের ফাইল পাঠাতে পারবেন? আর হ্যাঁ, প্লিজ আপনি ওর পরিবারকে কিছু জানাবেন না। স্যার। হ্যাঁ স্যার, মেয়েটার আসল নাম মালিনী, আর মরুর এলাকাতে ওর মিসিং কমপ্লেন ফাইল হয়েছিল। মিসিং কমপ্লেন ওর স্বামী আর শ্বশুর শাশুড়ি করেছে স্যার। কি? একজন বিবাহিত মহিলা, সে স্পিড ডেটিং এ? সেটাই তো, আর সেটাও আবার কোনো নকল নাম দিয়ে। হ্যাঁ বলুন। সিআইডি। এই দেখুন স্যার, বিয়ের এত বড় একটা ছবি টাঙিয়ে রেখেছে, আর মালিনী। যদি আমি এরকম করতাম, আমার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিত। স্যার, কিছু জানতে পেরেছেন? মালিনী কোথায়? আই এম সরি, কিন্তু একটা খারাপ খবর আছে। খারাপ খবর? মানে মালিনীর অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায় ও? কোন হসপিটালে রয়েছে? কেউ আপনার স্ত্রীকে খুন করেছেন। হ্যাঁ? খুন? কিন্তু কে কে করেছে স্যার? দেখুন, এখন যে কথাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা শুনে হয়তো আপনারা আরো কষ্ট পাবেন। স্পিড ডেটিং? সেটা আবার কি স্যার? এটা এমন একটা প্রোগ্রাম যেখানে ছেলে মেয়েদের দেখা হয় তাদের জীবন সঙ্গী বেছে নেওয়ার জন্য। আর মৃত্যুর রাতে মালিনী এরকমই প্রোগ্রামে গিয়েছিল। আমার পোড়া কপাল, আমার ছেলে ঘরে থাকতে ও আরেক জীবন সঙ্গী খুঁজতে চলে গেল। ব্যাস, এটাই তো বাকি ছিল। বংশের নাকে ঝমা ঘষা দিয়েছে ও। স্যার, মনে হচ্ছে আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। আমাদের বিবাহিত লাইফ তো খুব ভালোই চলছিল, তাহলে ওর নতুন পার্টনারের কিসের প্রয়োজন পড়লো? আফসোস এটাই যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মালিনী এখন বেছে নেই। সেই জন্য এর উত্তর এখন তো আপনাকেই দিতে হবে। বলতে পারেন আমরা খুব সাধারণ একটা পরিবার, ছিলাম অন্য জায়গায়। কিছুদিনই হয়েছে আমরা এখানে এসে থাকছি। আপনার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি লাভ ম্যারেজ? স্যার, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। গত বছরই মালিনীর মেডিকেল এক্সাম শেষ হওয়ার পরেই আমরা দুজনে বিয়ে করে নিই। কোনো ঝগড়া বা কিছু? স্যার, না স্যার, তেমন তো আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। এর জন্য তো আরও চিন্তা হচ্ছে যে ও স্পিড ডেটিংয়ে যেতে গেল কেন। আচ্ছা, আপনি এটা বলুন যে রাতে মালিনীর খুন হয়েছিল আপনি কোথায় ছিলেন? স্যার, আমি আমার অফিসে কাজ করছিলাম। সেদিনকে অফিসে আমার অনেক কাজ ছিল, অনেক রাত পর্যন্ত আমি কাজ করেছি। কত রাত পর্যন্ত? এই ধরুন রাত 1:30 পর্যন্ত। আমি তো বাড়িতে ফিরে জানতে পারলাম যে
মালিনী বাড়িতে ফেরেইনি। ওর সঙ্গে কারো কোনো শত্রুতা? না স্যার, কোনো শত্রুতা তো ছিল না। স্যার, আমার মনে হচ্ছে ওর গয়না লুট করার জন্য কেউ হয়তো এরকম। না, গয়না লুট করার জন্য খুন হয়নি, কারণ ওর ডায়মন্ড রিং আর দামি গাড়ি সবকিছুই ঠিকঠাক ছিল। তাহলে ওকে নিশ্চয়ই ওই স্পিড ডেটিং এর লোকই মেরে থাকবে। আমি তো আগে থেকেই জানতাম যে ওই মেয়েটা মোটেই ঠিক নয়। ঠিক নয় মানে? ও তো বাড়িতে পাই রাখতো না। ওর পায়ে ওই যে কি যেন বলে, হুইল ছিল, হুইল। রাত দিন দেখো বাড়ির বাইরেই টোটো করে বেড়াচ্ছে, আর যে কোনো অচেনা লোকের সঙ্গে বকবক করছে। আমরা যদি কখনো ওকে কিছু বলতে যাই, তেড়া উত্তর দিত। একটু চুপ করো তো মা। আরে চুপ করবো কি রে, আমাকে বলতে দে তুই। আর ও যতক্ষণ বাড়িতে থাকতো একটা কুটো নেড়ে দেখতো না। যখনই দেখো তখনই ল্যাপটপ আর ক্যামেরার মধ্যে ডুবে থাকতো। ল্যাপটপ আর ক্যামেরা, ওগুলো আমরা দেখতে পারি? স্যার, এই হলো ওর ল্যাপটপ। আর এই ক্যামেরাটা কোথায়? ক্যামেরা স্যার, আমার মনে হয় না যে মালিনী ওর স্বামীকে ঠকাচ্ছিল। ও অন্য কোনো উদ্দেশ্যেই ওখানে গিয়েছিল। উদ্দেশ্য কি ছিল সেটা এই ক্যামেরার ল্যাপটপ থেকে জানতে পারাই যাবে। স্যার, ক্যামেরা কোথায়? ব্যাগ তো খালি। স্যার, ও তো ক্যামেরা এর মধ্যেই রাখতো, জানি না কোথায় আছে ওটা। এমনটা নয় তো মালিনীর পার্টস আর মোবাইলের সঙ্গে খুনি ক্যামেরাটাও নিয়ে চলে গেছে? হ্যাঁ স্যার, এই স্পিড ডেটিং এর কনসেপ্টটা তো বেশ ভালো, কিন্তু যদি সাবধান না থাকা হয় তো খুবই ক্ষতি হতে পারে। হ্যাঁ স্যার, এদের মধ্যে কেউ ক্রিমিনালও হতে পারে। একদম ঠিক, কিন্তু এই সাবধানতাটা ইভেন্ট ম্যানেজারের এবং সমস্ত পার্টিসিপেন্টদের এটা বোঝা উচিত। স্যার, হ্যাঁ, এই সোহানের মিথ্যা কথা ধরা পড়ে গেছে স্যার। এ আমাদের বলেছিল পরশুদিন রাতে ও নিজের অফিসে কাজ করছিল রাত্রি 1:30 পর্যন্ত, কিন্তু ওর মোবাইল ডিটেলস অন্য গল্প বলছে। ওর অফিস আন্ধেরিতে আর এই দাদা বান্দ্রাতে ছিল রাত 11:30 থেকে 12:30 অবধি, সেই রেস্টুরেন্টের কাছে যেখানে মালিনী গিয়েছিল স্পিড ডেটিং এর জন্য। এখনই ওকে ডেকে পাঠাও। স্যার, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আর আমি আমার স্ত্রীকে কেন খুন করতে যাব? মাননী যখন মিথ্যে কথা কেন বললে? রাত 1:30টার সময় অফিসে ছিলে কি? স্যার, আমি তো সত্যি এটাই যে তুমি মালিনীকে ওই রেস্টুরেন্টে দেখেছিলে ওই ছেলেদের সঙ্গে কথা বলতে। তুমি রাগে উন্মাদ হয়ে যাও আর সেই জন্য তুমি ওকে খুন করো। না না স্যার, আপনি যাই বলছেন তার মধ্যে অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে। হ্যাঁ, আমি সেদিন রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমি ওখানে মালিনীকে দেখেছিও, কিন্তু কিন্তু আমি ওকে মারিনি স্যার। আর আর আপনাদেরকে আমি মিথ্যে কথা বলেছিলাম কারণ আপনারা যেন আমাকে না সন্দেহ করেন। তুমি মালিনীকে মারোনি, তাই তো? ঠিক আছে। আচ্ছা, 1 মিনিটের জন্য ভেবে নিলাম যে তুমি সত্যি কথা বলছো, যে তুমি মালিনীকে খুন করনি, কিন্তু সেই কথাটা বোঝাও আমাকে। এটা বলো, তুমি আগে থেকেই কি করে জানতে যে মালিনী ওই রাতে ব্যান্ড্রার ওই রেস্টুরেন্টে স্পিড ডেটিং ইভেন্টে পার্টিসিপেট করতে যাচ্ছে? স্যার, মালিনী কয়েকদিন ধরে কেমন ধরনের ব্যবহার করছিল যেন, না রাত না দিন, যখনই মন চাইতো বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেত। যখনই আমি এই ব্যাপারে ওর সাথে কথা বলতে যেতাম তো 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 অজুহাত দেওয়া শুরু করতো। তারপরে সেদিন রাতে আমার বন্ধুর মারফত আমি জানতে পারি যে ও ব্যান্ড্রার একটা রেস্টুরেন্টে বসে আছে। নিজের স্ত্রীকে স্পিড ডেটিং এ দেখে আমার মনটা একেবারে ভেঙে যায় স্যার। আমার মনে হয়েছিল যে আমার ভালোবাসায় কি কোনো খামতি রয়েছে, কিন্তু আমি ওই মুহূর্তে ওই রেস্টুরেন্টে ওর সাথে ঝগড়া করিনি।
আর যখনই ও বাইরে চলে এসেছিল আমি কিছু বলার আগেই ও অটো অটো ধরে তাড়াতাড়ি চলে যায়। স্যার আমি সত্যি কথা বলছি, আমার উদ্দেশ্যটা শুধু ওর সাথে কথা বলাই ছিল, ওকে একেবারেই প্রাণে মারতে নয়। আফসোস যে মালিনীর সাথে আমি শেষ কথা বলতে পারলাম না। এখন এই রহস্য সারা জীবন রহস্য হয়েই থেকে যাবে যে ও আমার সাথে প্রতারণা করলো কেন। ও তোমার সঙ্গে প্রতারণা কেন করলো? ঠিক আছে, এবার আমি তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু এটা ভেবো না তুমি যে আমরা তোমাকে সন্দেহ করছি না। সেটা তো ততক্ষণই থাকবে যতক্ষণ না তুমি নির্দোষ প্রমাণিত হচ্ছ। বুঝেছো তুমি? স্যার এই যদি না হয় তাহলে সন্দেহ ওদের দিকেই যাচ্ছে যারা মালিনীর সঙ্গে ওই দিন রাতে ছিল। রবি, কিছু জানতে পারলে? স্যার ওই দিন রাত্রে মালিনী 6 জন লোকের সাথে কথা বলেছিল। সুনীল, আরজে, হেমন্ত, গৌরব, ময়ূক আর প্রতীশ। একটা কাজ করি আমরা, ওই 6 জনকে রেস্টুরেন্টে ডাকো, ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। খুনি নিশ্চয়ই এদেরই মধ্যে কেউ হবে। স্যার এই কেসটা তাড়াতাড়ি সলভ করুন না, আমাদের রেস্টুরেন্টের খুব বদনাম হচ্ছে। একটা নিরীহ মেয়ে খুন হয়েছে, হ্যাঁ, আর তুমি তোমার রেস্টুরেন্টের নাম নিয়ে পড়ে আছো। শুধু নিজের ব্যাপারে তুমি ভাবছো, একটু সমাজের ব্যাপারেও ভেবে দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার সবাইকে আধ ঘন্টার গ্যাপে গ্যাপে ডেকেছি। ঠিক আছে, গুড। একটা কথা ঠিক করে বলো, যখন এখানে ইভেন্ট চলছিল তখন তুমি এখানেই ছিলে তো? হ্যাঁ স্যার। তাহলে যদি এদের মধ্যে কেউ আমাদের কাছে মিথ্যে কথা বলে, কোনো কিছু লুকোনোর চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের বলে দেবে, কেমন? ঠিক আছে স্যার। স্যার মেয়েটা সুন্দরী ছিল, কিন্তু ততটাই বোরিং। ওর প্রতিটা কথা আমার মাথার উপর থেকে বাউন্স করে চলে গেছে। স্যার ও তো আমার সাথে বেশি কথাও বলেনি। হতে পারে যে আমাকে দেখে ও লজ্জা পেয়েছিল, বা আমাকে ওর আদৌ পছন্দ হয়নি। স্যার ও আমার সঙ্গে ছিল আবার ছিলও না। ছিল অথচ ছিল না মানে? স্যার অ্যাকচুয়ালি ও কথা তো আমার সঙ্গেই বলছিল, কিন্তু ওর মন অন্যদিকে ছিল, বারবার অন্য কাউকে দেখছিল। স্যার আমার মনে হয় ও আমার এবং আপনাদের সবার সময় নষ্ট করছে। ওর লাইফ পার্টনার বেছে নেওয়ায় কোনো ইন্টারেস্টই ছিল না স্যার। তার থেকেও বড় কথা স্যার, ওর মন অন্য কোথাওই ছিল। স্যার আমার তো ওকে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু মনে হয় ওর আমাকে পছন্দ হয়নি। ওর মনে হয় আরেকজনকে পছন্দ হয়েছিল, যার সাথে ও খুব হেসে হেসে কথা বলছিল। সে কে? গৌরব। হ্যাঁ স্যার, আমাদের টিউনিং তো খুব ভালো সেট হয়েছিল। ইনফ্যাক্ট আমরা অনেক কথাই বলেছিলাম। কি কি কথা হয়েছিল মালিনীর সাথে? জেনারেল কথাবার্তা স্যার, ফেভারিট হবিজ, ফেভারিট মুভিজ, ফেভারিট কালার, এইসব। ইনফ্যাক্ট ও এত বেশি নার্ভাস হয়ে পড়েছিল যে ওর জুসটাই আমার উপর ফেলে দিয়েছিল। তাহলে মিটিংয়ের পরে তোমাদের নাম্বার নিশ্চয়ই এক্সচেঞ্জ হয়েছিল? না স্যার, নাম্বার এক্সচেঞ্জ হয়নি। ও বলেছিল ইভেন্ট শেষ হওয়ার পর 8 ঘন্টার মধ্যে আমার সঙ্গে কফি শপে দেখা করবে। এর পেট থেকে আমরা মেক্সিকান ফুডের পার্টিকেলস পেয়েছি আর কফি। আচ্ছা, তার মানে গৌরব তুমি ওর সঙ্গে কফি শপে দেখা করো ইভেন্টের পরে? কোথায় স্যার, 2 ঘন্টা ওয়েট করেছিলাম কফি শপে, ও আসেইনি। সত্যি বলছো? স্যার মিথ্যে কেন বলবো? ঠিক আছে, আমাদের ওই কফি খাওয়াবে তো? শিওর স্যার। কখনো যাওয়া যাবে? কখনো কেন, এখনই চলো। যাই। বলুন স্যার, কোন কফি নেবেন?
তবে এখানকার কোল্ড কফি উইথ ভ্যানিলা আইসক্রিম বেশ ফেমাস, আপনি বলে সেটা অর্ডার করতে পারি। আমার জন্য একটা কোল্ড কফি উইথ আইসক্রিম। কফি টফি তো খাওয়া হবে, আগে এটা বলো যে তোমরা ওই দিনকে ঠিক কোন জায়গাতে বসেছিলে? ওহ স্যার, আমরা ভেবেছিলাম আমরা কফি খেতে এসেছি, কিন্তু আপনি তো এখনো আপনার তদন্ত চালিয়ে যাচ্ছেন। তদন্ত শেষ হওয়ার পরে কফি খাওয়ার যে মজা সেটা এখন পাবো না। হ্যালো স্যার। পরশু রাতে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে চাই ম্যানেজার বাবু। সরি, কিন্তু সিসিটিভি ক্যামেরা তো 1 মাস ধরে আউট অফ ওয়ার্কিং। আর ঠিকও করেননি? স্যার, বিজনেস একেবারে জিরো, ক্যাফেতে অলরেডি লোকসানই হচ্ছে। আমি ভাবলাম যে এর মধ্যে আবার নতুন করে আলাদা এক্সট্রা ফালতু খরচা করে কি লাভ। আচ্ছা, আপনি এই ছবিটা দেখুন। এই মেয়েটা কি এসেছিল পরশু রাতে? স্যার এক্স্যাক্টলি আমার ঠিক মনে তো পড়ছে না। ক্যাফেতে তো অনেক ধরনের লোকজনই আসে যায়। অনেক ধরনের লোকজনই এখানে আসে, তাও ক্যাফে চলছে না বলছেন? স্যার। আচ্ছা, এনার পরশু দিনের বিল আছে নিশ্চয়ই, দেখাবেন আপনি? হ্যাঁ স্যার। স্যার এই যে বিল, 27 তারিখ রাতের 11টা বেজে 4 মিনিটের বিল এটা। 1 মোকা কফি আর একটা ক্যাফেচিনো কফি। তুমি তো বললে তুমি একা ছিলে, তাহলে এই দুটো কফি কিসের জন্য? স্যার, আমি তো ওর জন্য কফি অর্ডার দিয়েছিলাম, ও না আসলে আমি কি করব? আমি অনেকক্ষণ ওর জন্য অপেক্ষা করেছিলাম। স্যার, এবার তো খান আমার সঙ্গে কফি। খাবো, নিশ্চয়ই খাবো, কিন্তু কেসটা শেষ হওয়ার পর। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই এখন। তুমি যেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। স্যার, এই কেসটা তো আমার মাথার কল কবজা পুরো ঢিলা করে দিয়েছে। যদি মালিনী এখানে কফি নাই খেয়ে থাকে, তাহলে খেলো কোথায়? ওই গৌরবী আবার মালিনীকে মেরে ফেলেনি তো? ও মালিনীকে এই কফি শপে ডেকেছিল কফি খেতে, সে যখন আসে না ও ভেঙে পড়ে, খুন করে দেয়। যে কোনো কিছু হতে পারে এই কেসে ফ্রেডি, যে কোনো কিছু হতে পারে। স্বামীও মারতে পারে, ওই ছেলেদের মধ্যে কেউ হতে পারে, বা কোনো তৃতীয় পার্টি। মনে আছে তোর ক্যামেরাটা উধাও? এমন কেউ যার ওই ক্যামেরাতে কোনো ছবি নিয়ে প্রবলেম আছে। যদি মালিনীর ক্যামেরাটা উধাও হয়ে যায়, তাহলে মালিনী নিশ্চয়ই এমন কোনো ছবি তুলেছিল যেটাতে কারোর না কারোর রাতের ঘুম কেড়ে নিয়েছিল। স্যার, ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে বেশিরভাগ লোকেরা যে ল্যাপটপে সেগুলো সেভ করে রাখে। স্যার, ল্যাপটপে তো কোনোই ছবি নেই। হতে পারে ও ইন্টারনেটে কোথাও সেভ করেছে, নিজের ইমেল অ্যাকাউন্টে কিংবা কোনো পার্সোনাল ওয়েবসাইটে। তার মানে স্যার, আজকাল ক্যামেরা থেকে ডাইরেক্ট ফটো অনলাইনে সেভ হয়ে যায়। হ্যাঁ ফেডরিক, হতে পারে ইন্টারনেটের মাধ্যমে। ও গ্রেট, পাওয়া গেছে? হ্যাঁ স্যার। স্যার, ফটোর ওয়েবসাইট আর তার পাসওয়ার্ড পেয়ে গিয়েছি, এই দেখুন। ওয়েল, দেখাও তো একটু। স্যার, এই ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ বানানো হয়েছিল ওর মারা যাওয়ার কিছুক্ষণ আগে। এই ফুটেজের জন্যই মালিনীর খুন হয়নি তো? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। মনে হচ্ছে এই মালিনী কারোর হয়ে স্পাইগিরি করছিল, কারোর মুখোশ খুলে দিতে চেয়েছিল, আর এই জন্যই ও খুন হয়ে যায়। এই মালিনীর সম্পর্কে আমরা এখনো ঠিক জায়গায় পৌঁছতে পারিনি স্যার। এতক্ষণ মনে হচ্ছিল যে ও স্পিড ডেটিং এর জন্য গেছে, তারপরে জানা গেল যে ও বিবাহিত, মেডিকেল প্রফেশনাল, আর এখন জানা যাচ্ছে ও কারোর ওপর গোয়েন্দাগিরি করছিল। আর ওই গোয়েন্দাগিরিটা কোনো মেডিকেল ফিল্ডের সঙ্গে কানেক্টেড হতে পারে, কারণ ফুটেজে দেখোনি চারিদিকে শুধু মেডিসিন সাজানো। স্যার, এই ফুটেজের মধ্যে একটা জায়গাতে একটা ছায়া দেখতে পাওয়া গেল না? খুনির হতে পারে। চেক করি চলো।
এর মধ্যে যে ডেটগুলো দেখতে পাচ্ছি এ তো এক্সপায়ার হয়ে গেছে। ওষুধগুলোর সঙ্গে অ্যাসিটনও রেখেছে। অ্যাসিটোন? স্যার এই কেমিক্যাল দিয়ে তো ওরা ওষুধের ওপর পুরনো এক্সপায়ারি ডেট উঠিয়ে দিয়ে নতুন ডেট দিতে পারে, আর সেটা ওরা বাজারে ছাড়তে পারে বিক্রির জন্য। কয়েকটা টাকার জন্য মানুষের জীবন নিয়ে এত বড় খেলা খেলছে। এটার খোঁজ নিতেই মালিনী ওখানে গিয়েছিল। হ্যাঁ স্যার, ওই খুনি মালিনীর ক্যামেরাটা তো চুরি করে নিয়েছিল, কিন্তু এটা জানতো না যে মালিনী মরার আগে পুরো ফুটেজটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছিল। স্যার আপনারা কাকে খুঁজছেন? আমরা সিআইডি থেকে। স্যার এ তো আমাদের কোম্পানির ডিব্বা। ওটা তো আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু কি চলছে এই গোডাউনে? পুরনো ওষুধকে নতুন বানানোর ধান্দা চলছে? হ্যাঁ না স্যার, আমাদের এখানে কোনো বেআইনি কাজ হয় না। বরং আমি এটা বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়। আচ্ছা, এটা তোমাদের গোডাউন নয়? স্যার এটা তো আমাদের কোম্পানির গোডাউন নয়। ইনফ্যাক্ট আমাদের কোম্পানির গোডাউন এই বিল্ডিং এর নিচেই আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। নিশ্চয় স্যার, আমাদের কোম্পানির নাম ভাঙিয়ে কেউ বেআইনি কাজ করছে। কিন্তু আপনাদের কোম্পানিতে যে পুরনো ওষুধ, ওগুলো কি করেন আপনারা? স্যার একটা কোম্পানিকে আমরা কন্ট্রাক্ট দিয়েছি আমাদের কোম্পানির সব পুরনো মেডিসিনগুলোকে ডিস্ট্রয় করার জন্য। আমাদের কাছে রেকর্ডও আছে, আপনি চাইলে দেখতে পারেন। এক মিনিট। স্যার এই দেখুন, এখানে কোম্পানির সমস্ত রেকর্ড মেনশন করা আছে। তো এদের কাছে তোমাদের কোম্পানির নতুন বক্সগুলো এলো কি করে? তার মানে পুরো ধান্দাটাই পুরনো ওষুধ নষ্ট করার কোম্পানিতে চলছে। কোম্পানির নাম হলো বিটিআই মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এই কোম্পানিতে কার সঙ্গে কথাবার্তা হয় আপনাদের? স্যার মিস্টার গৌরব কুমার। গৌরব কুমার? এই গৌরব কুমার? স্যার ইনি মিস্টার গৌরব কুমার। হ্যাঁ স্যার এই। কিন্তু আপনাদের কাছে এনার ফটো কিভাবে এলো? অনেক বড় ফ্যান আমি এর। দরজা সব লক চেঞ্জ হয়েছে কিনা? হ্যাঁ স্যার, এই নিন। তাড়াতাড়ি সবাই কাজ করো, অনেক কাজ পেন্ডিং রয়েছে। গো। কি ব্যাপার গৌরব, খুব রেগে আছো মনে হচ্ছে? স্যার আপনারা এখানে? আমাকে ডাকতে পারতেন। ভাবলাম বারবার তোমায় কেন কষ্ট দেব, আমরাই চলে আসি। স্যার এবারে আপনাদের কফি না খাইয়ে ছাড়ছি না। আচ্ছা, কখনো জেলের কফি খেয়েছো? জেলের কফি? হ্যাঁ, অভ্যেস করে নাও, কারণ বাকি জীবনটা তোমার ওখানেই কাটতে চলেছে। স্যার আপনারা এখন আমাকে সন্দেহ করেন? সন্দেহ করবো না তো কি করবো? হ্যাঁ, ফিগল্যাক্সি কোম্পানির পুরনো ওষুধগুলোকে নতুন করার ব্যবসা করছো তুমি। আপনি কি বলছেন স্যার? তোমার কোম্পানির গোডাউন দেখতে হবে আমাকে, চলো দেখাও। স্যার আমার কোম্পানির গোডাউনের চাবি হারিয়ে গেছিল, এই দেখুন এইমাত্র ডুপ্লিকেট বানিয়ে আনলাম। আপনারা চাইলে আমার স্টাফেদের জিজ্ঞেস করুন। চাবি হারিয়ে গেছে? হ্যাঁ স্যার। এইভাবে কি করে হারিয়ে যেতে পারে? হ্যাঁ জানি না স্যার, অ্যাকচুয়ালি ওই দিন যখন আমি স্পিড ডেটিংয়ে গেছিলাম তখন আমার কাছে চাবিটা ছিল। তারপর হারিয়ে গেল। যখন তুমি স্পিড ডেটিং এর জন্য গিয়েছিলে তখন চাবিটা নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলে? অ্যাকচুয়ালি স্যার এই চাবিটা সবসময় আমি সঙ্গে রাখি। ফার্স্ট টাইম হলো এটা যে চাবি হারিয়ে গেল। এই মালিনী কি তাহলে চাবি চুরি করেছিল, তারপর ওখান থেকে সোজা বেরিয়ে এই গোডাউনে আসে ভিডিও করার জন্য? গৌরব তুমি বলছিলে কি মালিনী তোমার উপরে জুস ফেলে দিয়েছিল, কি এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার অ্যাকচুয়ালি সেই রাতে হেই হাই। হাই, এর আগে আপনার কতগুলো গার্লফ্রেন্ড ছিল? গার্লফ্রেন্ড তো ছিল, ওর নাম ছিল খুশি। আচ্ছা, ব্যাপারটা এগুলো না কেন? অ্যাকচুয়ালি ওকে কেউ সিরিয়াসলি নিতই না, যখনই কাঁদতো সবাই বলতে এ তো খুশিতে কাঁদছে। আরে আপনার সেন্স অফ হিউমার তো, আরে আই এম সরি, আপনার শার্ট। ইটস ওকে, দোষটা আমারই। তারপরে চলে গেল। হয়তো চাবিটা সেই সময় হারিয়ে যায়।
মালিনী চাবি চুরি করেছিল? হ্যাঁ, এখানে এসে তোমার বিরুদ্ধেও প্রমাণ জোগাড় করেছিল, সেই জন্য তুমি ওকে মেরে দিয়েছো। স্যার এসব মিথ্যে। স্যার ওই দিন রেস্টুরেন্টের পর ওর সঙ্গে দেখাই হয়নি। চলো এই গোডাউনটা দেখাও যার চাবিটা হারিয়ে গেছিল। এখন তো নতুন চাবি এসে গেছে না, চলো। স্যার, এটা তো সেই জায়গাটাই যার ফুটেজ মালিনী শুট করেছিল। তার মানে এখানে পুরনো ওষুধগুলোকে নতুন বানানো হয়, হ্যাঁ? বাহ মিস্টার গৌরব, এইভাবে পুরনো ওষুধগুলোকে নষ্ট করছিলেন আপনি, হ্যাঁ? সবাই তোমাদের উপরে ভরসা করে ওষুধ কেনে, আর তোমরা তাদের বিষ বিক্রি করছো। বিষ? স্যার আমার কথা বিশ্বাস করুন, না আমি এরকম কোনো ওষুধের ব্যবসা করেছি, আর না আমি মালিনীকে খুন করেছি। মিথ্যে কথা বলছো তুমি। ওই রাতে রেস্টুরেন্ট থেকে তোমার কার্ড চুরি করে মালিনী এখানে আসে। ও এখানে সেই ফুটেজ শুট করে। তারপর ও কোনো কফি শপে যায় ইন্টারনেটের জন্য, যাতে ও ফটো আপলোড করতে পারে। এক্সকিউজ মি, ওয়াইফাই এর পাসওয়ার্ড? ঠিক আছে, থ্যাংক ইউ। আর যেই ও কফি শপ থেকে বাইরে বেরিয়েছিল তুমি ওকে ফলো করেছো, আর যেই সুযোগ পেয়েছো অমনি ওকে মেরে দিয়েছো, হ্যাঁ? আর ওর লাশটাকে সমুদ্রে ফেলে দিয়েছো। স্যার সেই রাতে আমি গোডাউনে আসিনি। আমার কথায় বিশ্বাস নেই তো? ঠিক আছে, ওয়াচম্যানকে জিজ্ঞেস করুন। ওই ফুটেজে একটা ছায়া দেখতে পেয়েছি, কে ছিল সে? স্যার আমি কি করে জানবো সে কে ছিল? আচ্ছা, এক্ষুনি জেনে যাবো, চলো। একটা কথা বলো, এই তোমাদের মালিক এই পরশু রাতে এখানে এসেছিল? এই তোমাদের মালিক এই পরশু রাতে এখানে এসেছিল? না স্যার, এই সাহেব তো আসেননি সেদিন রাতে। আচ্ছা, এই মহিলা এ এসেছিল? আরে ম্যাডাম, কে আপনি? আর এখানে এই সময় কি করছেন আপনি? আসলে আমি না ভুল অ্যাড্রেসে চলে এসেছি, সরি সরি। আরে শুনুন, আরে হয়তো এই ছায়াটা এরই ছিল। আর কেউ এসেছিল এই মহিলা ছাড়া? না স্যার, আর কেউ আসেনি সেদিন রাতে। দেখলেন স্যার, আমি বলেছিলাম না আপনাদের আমার কোনো দোষ নেই। আপনারা খামোখা প্রথম দিন থেকে আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছেন। তোমার পেছনে পড়বো না তো কি করব, হ্যাঁ? এই নকল ওষুধের কালোবাজারি তোমার তদারকিতে হচ্ছে এখানে। স্যার আমি এসব করি না। আমার কাজ হলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করা, যাতে ওরা এসে পুরনো ওষুধ নিয়ে যায়। ইনফ্যাক্ট আমি তো রেগুলার অফিসেও আসি না। আচ্ছা, রেগুলার বেসিসে এই গোডাউনে নজর কে রাখে? তোমার কোনো এমপ্লয়ি তো আছে এখানে? হ্যাঁ স্যার, প্রতীশ, ও এখানকার অপারেশন ম্যানেজার। প্রতীশ? আচ্ছা, ওই ডেটিং এর ইভেন্টে প্রতীশের সঙ্গে কথা হয়েছিল, ও ছিল না ওখানে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম নয় তো যে ওই প্রতীশ মালিনীকে দেখে নিয়েছে চাবি চুরি করতে আর ওকে ফলো করেছে? এই প্রতীশের সঙ্গে একটু দেখা করতে হবে।
স্যার, এই ভাঙা মোবাইল, ক্যামেরা আর পার্সটা পেলাম। স্যার, স্যার ওখান থেকে পালাচ্ছে। দেখো, মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই। সিআইডি সবকিছু জানতে পেরে গেছে। স্যার ভুল করে ফেলেছি আমি। মালিনী সিবিটি হসপিটালে কাজ করত, ওষুধ রিয়াক্ট করা বন্ধ করে দিয়েছে। তখন দেখি কিছু পেশেন্টস মারাও যায়। তারপর ওর মাথায় জেদ চাপলো যে ও জেনেই ছাড়বে যে ওষুধ কাজ কেন করছে না, এর পেছনে কে আছে। মালিনী সন্দেহ হয়েছিল তোমার উপরে আর তোমার কোম্পানির উপরে, সেই কারণে ও গোয়েন্দাগিরি করতে ওখানে চলো স্পিড ডেটিং এ পৌঁছেছিল, যেখানে তুমি আর এই গৌরব যাচ্ছিল। হ্যাঁ স্যার, কিন্তু আমি কি করতাম? আমি বাধ্য ছিলাম স্যার, অসহায় ছিলাম। আমার একটা অন্যায় লুকোনোর জন্য আমি আর একটা অন্যায় করলাম। মেরে ফেলেছি মালিনীকে, আমি মেরে দিয়েছি ওকে আমি। তুমি ওর মোবাইল আর পার্স কেন চুরি করেছিলে? যাতে আপনারা মনে করেন স্যার লুটপাটের চক্করে চুরি হয়ে গেছে। লুটপাট? কিন্তু ওর দামি ঘড়ি আর ডায়মন্ড রিং বের করতে ভুলে গিয়েছিলে। তুই আমার স্ত্রীকে খুন করেছিস, আজ তোকেই আমি মেরে ফেলে দেবো। দেখো, ছাড়বই না আমি তোকে কিছুতে। ওকে শাস্তি আইন দেবে, ও অবশ্যই মারা যাবে, কিন্তু তোমার হাতে নয়, ফাঁসির দড়িতে ঝুলে। হ্যালো, হাই। তো আপনি এখানে একাই আছেন দেখছি। গ্রেট, আমিও একা। ইয়া, তাহলে বলুন। আমার তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা ভীষণ পছন্দের।
আপনিও ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন? হ্যাঁ ইয়েস। আমিও ছোটবেলা থেকে পছন্দ করি।